আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয় সত্যি উপন্যাস। লিখেছেন সুরায়া রাফা। পর্ব সংখ্যা 13। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গোধূলির আকাশ সিঁদুর রাঙা হয়ে আছে। গর্জে ওঠে সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খচিলের চিউচিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরিত সাগরকুল ভিজে যাচ্ছে ছলাৎ ছলাৎ ঢেউয়ের পানিতে। মাঝে মধ্যে সেই পানি পাড় ছাপিয়ে এসে আছড়ে পড়ছে মোমের মতো ফর্সা দুপায়ে। পায়ের সাথে সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকাজ করা রূপলি নুপুর জোড়া। অনু সাগরের কোল ঘেঁষে নরম বালুতে আকারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নুপুরটা নাড়াচাড়া করছে সেই কখন থেকে। এতক্ষণ একাই বসেছিল, তবে একটু আগেই ওর পাশ ঘেঁষে বসে পড়ে প্রত্যয়। হাতে দুটো বাবল টির জার, একটা বাবল টিতে স্ট্র ঢুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে, এখানকার বাবল টি অনেক ফেমাস, টেস্ট ইট। অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে একটা সিপ নেয়। আসলেই মজার চাটা, কিন্তু এত বড় জারে চা কে খায় ভাবছে অনু। নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল, এবার বলুন, হঠাৎ করে এই অধমের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন, এত দূরে কেন নিয়ে এলেন? আমি তো স্যার হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম। অনুর জবাবে প্রত্যয় হেসে বলে, আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করেই আমি ক্ষান্ত হব? প্রত্যয়ের কথার জবাবে অনু একটু ব্যথাতুর হেসে বলল, আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয়, ততটাও সহজ নয় প্রত্যয় সাহেব। হুটহাট ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তামুক্ত হয়ে একাকী সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না, আমি আন্ডার গ্রাজুয়েট। ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার। এগুলো আমাকে কেন বলছেন? অনু রোবটের মতো জবাব দেয়, আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলো বলা উচিত। প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল, তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি, তাই তো? অনু জবাব দিল না, বরং আগের ন্যায় মাথাটা এলিয়ে দিল দুহাঁটুর উপর। অহেতুক তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস, আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকার মতো আবদারও মেটাতে হবে না, আমার খোঁজও নিতে হবে না, শুধু একটা শর্ত। প্রত্যয়ের কথায় বেশ কৌতূহল বোধ করল অনু, তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইল প্রত্যয়ের পানে। প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বলল, এই জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনা তো ভাবা যাবে না। ব্যাস এটুকুই? প্রত্যয় অনুর হাঁটুতে এলিয়ে দেওয়া মুখের পানে চাইল। সূর্যের নিংড়ানো শেষ আলোটুকু ধনুকের ন্যায় তীর্যক হয়ে আছড়ে পড়ছে অনুর চোখে মুখে। ঘন পল্লব বিশিষ্ট আঁখি দুটো টলমল করছে অশ্রু জলে। সোনালি আলোর ছটা আছড়ে পড়ে ছলছলে চোখ দুটো ঝিলিক দিচ্ছে বারবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো কোনো চোখ নয়, বরং গহীন অভয়ারণ্যে মাঝে দুটো জলসা দিঘি। কাচের মতোই স্বচ্ছ সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে অকপটে। প্রত্যয় নিজেকে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলমলে চোখে। অতঃপর অনুর প্রশ্নে আস্তে করে জবাব দিল, ব্যাস এটুকুই। অনু এবার স্বার্থপরের মতো বলল, বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। ঘন পল্লব বিশিষ্ট আঁখি দুটো টলমল করছে অশ্রু জলে। সোনালি আলোর ছটা আছড়ে পড়ে ছলছলে চোখে দুটো ঝিলিক দিচ্ছে বারবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো কোনো চোখ নয়, বরং গভীর অভয়ারণ্যের মাঝে দুটো জংলা দিঘি। কাচের মতোই স্বচ্ছ সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে অকপটে। প্রত্যয় নিজেকে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলমলে চোখে। অতঃপর অনুর প্রশ্নে আস্তে করে জবাব দিল, ব্যাস এটুকুই। অনু এবার স্বার্থপরের মতো বলল, বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগর পাড়ের স্নিগ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিভ দিয়ে নিচের শুকনো অধর ভিজিয়ে বলল, আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময়ে আমারও যে কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন এখন এই মুহূর্তে। অনুর মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সুস্পষ্ট।
খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা। অথচ এত কিছুর পরেও দিন শেষে নিজের ছেলে মানুষই, নিজের আবদারটুকুই তুলে ধরার জায়গা ওর নেই। মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একা এই অনু। ওর স্নেহের প্রয়োজন। দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহু প্রয়োজন। আর এই মুহূর্তে ও সেটাই চায়, অন্য কিছুই নয়। না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, না কোনো আয়োজন, কিচ্ছু না। ওর শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্যজনক হলেও প্রত্যয় অকপটে তা দিতে সায় জানালো। তৎক্ষণাৎ ওর উপর নিজ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল সে। পরম আবেশে এক হাত বুলিয়ে দিল অনুর মাথায়, আর তারপর আরও খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালটাতে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়ে তবে ক্ষান্ত হলো প্রত্যয়। তখনও সাগরের ঢেউয়ের তালে তালে মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে ওরও। ওর ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ আর হাইলাইটারের আস্তরণ লাগিয়ে যাচ্ছে এলিসা। ওরও মেকআপ বলতে ওই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনটাও নয়। ওর কাছে সাজুগুজুর চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনোদিন কোনো কালেই। তবে আজ যখন এলিসা নিজে থেকে এসে বলল সাজিয়ে দিবে, তখন আর না করতে পারেনি ওরু। চুপচাপ ভদ্রমের মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। মনে মনে ভাবছে, কৃত্তিক আদৌ জানে তো যে ও এলিসার বার্থডে পার্টিতে যাচ্ছে? এই খানিকক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছিল ওরও। বাড়িতে আপাতত কৃত্তিক কোনো কেউই নেই। অনু আজকাল দেরি করে ফিরলে ওরু তেমন একটা ভাবে না, কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাইয়া অনুকে ঠিক দেখে রাখবে, কোনো অযাচিত বিপদে পড়তেই দেবে না। আর কৃত্তিকের চিন্তা করে লাভ নেই। সে তো কখন ফেরে আবার কখন বেরিয়ে যায় তার কোনো হদিশই জানে না ওরও। কেউ নেই দেখেও ওরও একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিল কেবল। ঠিক তখনই আগমন ঘটে এলিসার। ভেতরে এসে এলিসা জানায় আজ তার জন্মদিন। ওরু সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালে এলিসা বলে ও ওরুকেই নিতে এসেছে। অর্ণব নাকি এলিসার জন্য ছোটোখাটো একটা পার্টির অ্যারেঞ্জ করেছে। অর্ণব পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিসাকে প্রশ্ন করে বসে ওরু, অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? ওরুকে খুব যত্ন করে আইশ্যাডো লাগিয়ে দিতে দিতে এলিসা বলে, পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদাই আমার পেছনে পড়ে আছে। পছন্দ করে দেখি পেছনে পড়ে আছে আপু। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে? তুমি আমার থেকে কোনো অংশে কম নও ওরু, বরং অনেকটাই বেশি। তুমি ন্যাচারাল বিউটি, আর আমি তো সবসময় মেকআপে ঢেকে থাকি। তাছাড়া তোমার চুল দেখেই তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে, আই এম ড্যাম শিওর। ওরু লাজুক হেসে বলে, আফসোস কেউ পড়ল না। পড়বে, আর একটু বড় হও ঠিক পড়বে। তখন কৃত্তিকে নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পেছনে 1000টা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু, তাই আমিও চাই না যেচে পড়ে কারো বোন হতে। নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে ওরুর দিক থেকে। ওর কথা বাদ দাও, যে কি সবসময় এমন করে, বেশি ভাব দেখায়। আসো তোমার চুলগুলো ঠিক করে দিই। ওরু বুঝলো কৃত্তিকের কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয়, তাই আড়ালে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলো ও। নিজের পরিপাটির চেহারাটা আয়নায় দেখে ওরু বলে, অর্ণব ভাইয়া তো ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? ওরুর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে, আমারও একটাই আফসোস জানো তো, অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকে কেন পাগলের মতো ভালোবাসে। দুনিয়াতে কি আর কোনো ভালো মেয়ের অভাব ছিল? ওরু চকিতে পেছনে ঘুরে শুধালো, মানে তুমি পকার প্লেয়ার মানে বুঝো? ওরু অজ্ঞতাদের মতোই এদিক ওদিক মাথা নাড়ালো। জুয়া চেনো নিশ্চয়ই, কার্ড দিয়ে যে খেলে। একটা শুকনো ঢুক গেলে ওরু এবার হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ টিভিতে দেখেছি, আমি ওইটাই খেলতাম ওরু। ইভেন
ইভেন যেমন তেমন নয়। আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি। পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই। ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্ত জাতকের মতোই অপেক্ষা করে থাকে, আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ডও বেড়ে যায়। ওরও পেছনে ঘুরে এলিসার হাত ধরে বলল, আপু, এটা তো খারাপ কাজ, তাহলে বেরিয়ে কেন আসছো না? এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয়, আমি ছাড়তে চাইলেও এই বিভীষিকাময় খেলার জগৎ আমার পিছু ছাড়ছে না ওরু। স্ফটিকের লাল নীল সবুজ আলোয় ঝিকমিক করছে পুরো হলরুমটা। কিছু কিছু নজর কাড়া লাইট স্পট মিউজিকের তালে তালে জ্বলছে আবার নিচ্ছে। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিংয়ের সাথে। এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। হলরুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ, বেশিরভাগই জোড়ায় জোড়ায়। তবে এত এত চিকচিক আলোয় কারোরই মুখ দেখে চেনার জো নেই। না এই মুহূর্তে ওরু কারো মুখ দেখার মতো অবস্থায় আছে। এর কারণ ওর দৃষ্টি আড়াল করে শক্ত চোয়াল আর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কৃত্তিক। দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড়সড় সিন ক্রিয়েট করতো সে। ওরু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলিসা ওকে রেখে কই যে উধাও হয়ে গেল সেটাই ভাবছে আপাতত। চুপ করে থাকিস না ওরু, কথা বল। আমাকে না চিনিয়ে এখানে কোন সাহস এলি তুই? কৃত্তিকের আকস্মিক ধমকে ওরু মাথা তুলল। একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃত্তিক। ঘাড় অব্দি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করে সেট করা। মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিস্টের সূক্ষ্ম হাতের কাজ এটা। তবে কৃত্তিককে দেখতে যতটা ড্রেসিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রাগের চেহারাটা দেখতে ততটাই ভয়ানক লাগছে। সুন্দর বড় বড় চোখ দুটি যেন জ্বলন্ত অঙ্গার। ওরও ভেবে পায় না ও করেছেটা কি। এলিসা নিতে গিয়েছে বলে দেখেই তো এলো। ওরও ভেবে পায় না ও করেছেটা কি। এলিসা নিতে গিয়েছে দেখেই তো এলো। তাহলে এত রাগের কি আছে? আর সব ব্যাপারেই কেন কৃত্তিককে জানাতে হবে? কি হয় কৃত্তিক ওর? এরকম শাসন করার মতো এতটাও তো ক্লোজ ওরা নয়। তাহলে মনে মনে কৃত্তিকের উপর খুব বিরক্ত হলো ওরও। অজানা কারণে জিভটা নিম পাতার মতোই তেতো ঠেকল ওর। তাই ইচ্ছে করেই মৌনতা পালন করলো কৃত্তিকের হাজারটা প্রশ্নের জবাবে। ওরু, আমাকে রাগাস না। তুই এখানে কি করছিস? এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই? কি হলো, জবাব দে। ওরু চুপ রইল এবারও, কিন্তু কৃত্তিক আর নিজের রাগ সংবরণ করে রাখতে পারল না। পকেট থেকে হাত বের করে চেপে ধরল ওরুর নরম চিকন হাতটা। তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছুড়ল এলিসা, কি করছিস জেকে? কৃত্তিক অরু সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ঠিক করিস নি এলিসা। তুই ভালো করেই জানিস আজকে পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি। ওয়াই? এলিসা লম্বা একটা শ্বাস টেনে অরুকে কৃত্তিকের থেকে ছাড়িয়ে বলল, যদি কিছু হয় সেটা আমার সাথে হবে, ওর সাথে নয়। তাছাড়া কিছু কিছু যে হবে তাও তো শিওর না। তাহলে আমার বার্থডেটাকে নর্মাল বার্থডে পার্টি কেন ভাবতে পারছিস না? আর সবচেয়ে বড় কথা, ওর ছোট বাচ্চা নয় ও। তুই সবসময় ওকে এভাবে ডমিনেট করিস কেন বলতো? কৃত্তিক তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, কারণ ও আমার। বলা হয়েছে, এবার আমরা আসছি। এলিসা কিংবা ওরু কেউই কৃত্তিকের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে গেল। দুহাত মুঠিবদ্ধ করে রেখে পেছন থেকে বিড়বিড়িয়ে কৃত্তিক বলল, সাবধান এলিসা, শি ইজ মাই হার্টবিট। পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে। কেক কেটেছে, খাওয়া দাওয়া হই হুল্লোড় করে অনেকটা সময় অতিবাহিত করেছে। পুরোটা সময়ই ওরুকে সাথে সাথে রেখেছে এলিসা, সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজন। আজ প্রথমবার কৃত্তিক বোধ করল ও খুব দুর্বল হৃদয়ের, অন্তত ওরুর ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর চোখ দুটো অরুতেই নিবদ্ধ ছিল। কয়েক সেকেন্ডের জন্য ও যদি ওরু চোখের আড়াল হয়েছে তো কৃত্তিকের মনে হচ্ছিল এই বুঝি দুশ্চিন্তায় বেকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। কিন্তু এখন এই মুহূর্তে কৃত্তিক নিশ্চিন্তে ডিবানে গা এলিয়ে দিয়ে ড্রিঙ্ক করছে, কারণ ওরু ওর চোখের সামনেই বসে আছে। যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা, তবুও চোখের সামনে তো আছে। কৃত্তিক যখন নির্বিঘ্নে বসে বসে এসব ভাবছিল তখনই বল ডান্সের ঘোষণা করা হয়। পশ্চিমা সংস্কৃতিতে বল নাচ খুবই জনপ্রিয়,
আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপোতিদের বল নাচের আয়োজন করা হয়, কিন্তু ওরও কিভাবে নাচবে? একে তো পার্টনার নেই, তার ওপর বোকার মতো ঝরঝর শাড়ি পরে এসেছে। তাই বসে বসেই সবার পারফরমেন্স দেখতে লাগলো ও। ঠিক তখনই কৃতিকের দৃষ্টি আড়াল করে ওরুর সামনে এসে দাঁড়ালো সায়র। রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নুইয়ে ডান হাত বাড়িয়ে দিল ওরুকে শুধালো, লেটস হ্যাভ এ ডান্স। ওরু না করতে চাইল, কিন্তু না করাটা মূর্খতার লক্ষণ। সবার সামনে না করে দিলে সবাই ওকেই আনস্মার্ট ভাববে, তাছাড়া সায়রও অনেকটা লজ্জা পাবে। সেই ভেবে ও নিজেও হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে। তবে সায়রের হাতের মাঝে আর হাত রাখা হলো না ওর। তার আগেই মসৃণ হাতটা ইগলের মতো ছোঁ মেরে নিজের হাতে নিয়ে এলো কৃত্তিক। সায়রকে ইচ্ছে করেই ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ল ওরুর সামনে। একদম হুট করে চোখের পলকে ঘটনাটি ঘটায় কিছুই ঠাহর করতে পারল না ওরু। শুধু দেখতে পেল ওর হাতটা সায়র নয়, কৃত্তিক ধরে আছে। ওরু সচকিত হয়ে কিছু বলতে চাইল, তবে তার ফুসরত দিল না কৃত্তিক। টেনে নিয়ে গেল বল নাচের স্টেজে। ওরুর এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো ওরুর লতানো কোমরে। অন্য হাত ঢুকিয়ে দিল ওরুর 5 আঙুলের ভাঁজে। বল নাচের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার। ফেরি লাইটের ম্যাজিক্যাল আলো ছায়ায় কোনো কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছে না। ওরুও দেখতে পেল না কৃত্তিকের আগুন ঝরা চোখজোড়া ওর শরীরের স্পর্শ পেয়ে মুহূর্তে কতটা কামকতায় ডুবে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে তখন সবার প্রিয় বাংলা গানের দুটো লাইন বাজছিল। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। ওরা দুজনও তখন সফট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায়। কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্ব, এত প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেল। পাছে শুধু পড়ে রইল দুটো অশান্ত মন। কৃত্তিক নাচের তালে তালে ওরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস ওরু, আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি। ওরু নাচের মুদ্রা অনুসরণ করতে করতে কৃত্তিকের পেশিবহুল ঢেউ খেলানো বুকে 2 হাত রেখে বলল, কেন এলেন? আপনার সাথে নাচ করতে আমার ভয় লাগছে বড্ড। কৃত্তিক এবার ওরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিল, খুব কাছে। হুট করে টান দেওয়াতে ওরুর রেশমের মতো লম্বা খোলা চুলগুলো আছড়ে পড়ল কৃত্তিকের চোখে মুখে। ওরুর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়ল কৃত্তিকের শরীরের রন্ধ্রে রন্ধ্রে। ক্ষণিকের নীরবতা ভেঙে কৃত্তিক ওরুকে আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে, আজকের পার্টিতে না এলে হতো না? তুই কি ঠিক করিয়ে নিয়েছিস আমাকে এ জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না? ওরু 2 হাতে কৃত্তিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বলল, আমি আপনাকে একদম বুঝতে পারি না, আপনি কি আসলে জানেন কৃত্তিক? কৃত্তিক এবার ওরুকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস কখনো আমায়? কি করে বুঝবো? আপনি যে রহস্যময় মানব। ওরুর কথার বিপরীতে কোনো জবাব দিল না কৃত্তিক। তার বদলে নিজ হাতে ওরুর গাঢ় নীল ঝরঝর শাড়িতে লাগানো ব্রোঞ্জারটা খুলে দিল একটানে। সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছাড়িয়ে নিচে পড়ে গেল। কৃত্তিক ওর আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাত ছুঁয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তোর নেই। ওরু সেই কখন থেকেই কৃত্তিকের নেশালো চোখে তাকিয়ে আছে। হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে, কিন্তু জায়ান কৃত্তিক চৌধুরীর চোখের ভাষা পড়া কি এতটাই সহজ? ওরুও পড়তে পারল না। উল্টে হুট করেই মনে পড়ে গেল সেদিন বৃষ্টি ভেজা দুপুরবেলার কথা। সেই একই চোখ, একই হাসকি কণ্ঠস্বর, একই ভেজা অনুভূতি। ওরুর হৃদয়ের মাঝারে আবারও তোলপাড় শুরু হয়েছে খুব। পেটের ইতিউতি উঠছে অবাধ্য প্রজাপতির দল। কৃত্তিক ওর সাথে কি করেছে, কি বলেছে, কিছুই মস্তিষ্ক অবধি পৌঁছানি ওরুর। ও তো কৃত্তিকের চোখেই ডুবেছিল। ডুবে থাকতে থাকতেই উপলব্ধি করলেও কৃত্তিকের চোখ দুটো বড্ড নেশা ধরানো আর কাতরতা জড়ানো। কোনো এক অজানা চুম্বকীয় শক্তির ধারা কৃত্তিকের চোখ দুটো ওকে খুব করে টানে, হৃদয়টা বেসামাল করে তোলে বারবার। কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোল গোল চোখে?
ভেবে পায় না অরু। অরু। কৃতিকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল অরুর শরীর। নিজের হুঁশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে, কি করবে কিছু বুঝে উঠতে পারল না খানিকক্ষণ। এখনো কৃতিকের বাহুতেই সিটিয়ে আছে অচল শরীরটা। চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে। কপালে বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কার চোখের দিকে এতক্ষণ তাকিয়েছিল ও? কৃতিকের, যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে। ছিছি। কৃতিক নিজেও এই মুহূর্তে কৌতূহলী আর প্রশংসাসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর দিকে। ওরও এক ঝলক কৃতিকের ফর্সা ড্রেসিং চেহারার দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলে বিড়বিড়িয়ে বলল, দয়া করে এভাবে তাকাবেন না, আমার কেমন যেন লাগে। আপনি যতই সুদর্শন হন না কেন, এটা কখনোই সম্ভব নয়। নিজের মনে কিছু একটা বলে কৃতিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল অরু। পেছনে কৃতিকের জন্য শুধু খুলে পড়ে রইল অরুর এক পায়ের চিকন রূপলি নূপুর। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের 13 নম্বর পর্ব। সঙ্গীন প্রণয়াসক্তি লিখেছেন সুরেয়া রাফা। পর্ব সংখ্যা 14। শীত পেরিয়ে এসেই কবেই বসন্ত নেমেছে ধরণী জুড়ে। তবে ক্যালিফোর্নিয়ার জগাখিচুড়ি আবহাওয়ায় সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকে দুকদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীত বুড়ি এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পিষ্টে। দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক চেপে বুক ভরে বাতাস নিলে মনে হবে এটা শহরের জনবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয়, বরং প্রশান্ত মহাসাগর ঝাঁপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লসমের দারুণ মিষ্টি সুবাস। হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেট অফিস, চেরি ব্লসমের কারণে আজকাল সব জায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয়। বছর 3 আগে কেনা কৃত্তিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্টিয়ার্ডেও দুটো চেরি ব্লসমের গাছ রয়েছে। কালো ফ্রেঞ্চ গেটটার দুধারে পাহারাদারের মতোই সর্বক্ষণ পাহারায় দাঁড়িয়ে তারা। বসন্ত হওয়ার তরুণ চেরি ব্লসমের ভাড়ায় কেমন নুয়ে পড়েছে গাছ দুটো। ওরও এক ঝলক গেটের দুপাশে ব্লসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো এক পলক ফের আবার কৃত্তিকের দিকে, যে এই মুহূর্তে কপাল কুঁচকে রেখে শক্ত মুখে ওরুর দিকেই তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ। গত 5 মিনিট যাবৎ এভাবেই চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কৃত্তিক। আর ওরুর চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে কৃত্তিকের মুখের পানে, যেন কৃত্তিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু। সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কৃত্তিকের মতো রকচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তিকর। কথা নেই বার্তা নেই, পথ আটকে দাঁড়িয়ে আছে। স্ট্রেঞ্জ। একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সেই বিরক্তি কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছল সপ্তম আসমানে। কৃত্তিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরও খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সে কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস, কি সমস্যা? চোখে কয়েকবার পলক ফেলে ধকাত করে একটা শুকনো ঢুক গিলে ওরু শুধায়, ভাবছি আপনি কি আসলে কালকে সেই মানুষটা যে ওভাবে বল নাচ। শাট আপ। কৃত্তিকের ধমকে অরুর কথা মাঝপথে আটকে গেল। আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখে যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস, স্টুপিড একটা। ধমক খেয়ে অরুর মুখ কাচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমিও জানি, আর তাই তো আরও বেশি আশ্চর্য হচ্ছি। কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না জানেন, কেমন কেমন যেন লাগছিল আপনাকে। আর ওই চোখগুলো। অরু হাত উঁচিয়ে কৃত্তিকের চোখগুলো ইশারা করতেই কৃত্তিক ওর হাতটা খপ করে ধরে ফেলে। তারপর গমগমে আওয়াজে বলে, জ্বরটা এখনও আছে তাই ভুলভাল বকছিস, আজ আর ভার্সিটি যেতে হবে না। অরু নিজ ভ্রু কুঞ্চিত করে ফেলল সঙ্গে সঙ্গে। মুখে বিরক্তির ছাপ টেনে কৃত্তিকের আদেশের ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটি যাব না মানে? দেখছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটিতে যাব না? তোর শরীরটা ভালো নেই তাই বলছি, নয়তো তুই কোথায় যাবি না যাবি সেসব ব্যাপার বিন্দুমাত্র আগ্রহ নেই। অরু নিজের গলায় হাত ছুঁয়ে বলল, এতটুকু জোরে কিচ্ছু হবে না। শুনুন তো, আমি ভার্সিটি যাব, আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার।
তপ্তগালে খড় করে হাতের শক্ত ছাপ অনুভব করতেই অরুর কথা মাঝপথেই আটকে গেল। কৃতিকের হঠাৎ আক্রমণে স্বস্থান থেকে কয়েক কদম পিছিয়ে অরুর পিঠ গিয়ে ঠেকল কাঁচ লাগানো প্রশস্ত দেয়ালে। কৃতিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে। কৃতিক নিজ হাতের বাঁধন ঢিলে না করেই রুষ্টকণ্ঠে বলল, আমি বলেছি না, তার মানে নাই। কথার ওপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু। একদিন একটু নরম বিহেভিয়ার দেখেছিস বলে এই না যে আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটাই আমি, রুড, উগ্র, বেপরোয়া। আর এই রুড মানুষটাকেই সারা জীবন সহ্য করতে হবে তোর। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নিব। মার্ক মাই পয়েন্ট। অরুর মুখ থেকে অস্পষ্ট সুরে কথা বেরোলো এতক্ষণে, লাগছে আমার। কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকে এসেছিল, তাই নিজেও বুঝতে পারেনি ও অরুকে নিজের হাত আর কথার ধারা ঠিক কতটা ব্যথা দিচ্ছে। তবে খানিকক্ষণ আগে অরুর বলা লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কৃতিকের গর্জে ওঠা অগ্নিস্ফুলিঙ্গতে শীতল জলের ছাট দেওয়ার জন্য। কৃতিক নীরবে অরুর গালটা ছেড়ে দিতে অরু নিজের নরম গাল দুটোতে হাত বোলাতে বোলাতে বিরক্তি সুরে অস্ফুটনতে বলল, সারা জীবন তো দূরে থাক। উপরওয়ালার ইচ্ছায় মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায় তারপর আর এক মুহূর্তও নয়। অরুর বিড়বিড়িয়ে বলা বাক্যটা কৃতিক খুব ভালোভাবেই শুনল। অতঃপর নিজ পকেট থেকে দুহাত গুজে রেখে শটান দাঁড়িয়ে ঘাটটা একটু কাত করে জবাব দিল, বিলিভ মি অরু, তুই শুধু আমার সাথে এক ছাদ নয়, আরও অনেক কিছু শেয়ার করবি, তাও নিজ ইচ্ছেতে। আই সোয়ার। অরু এবার আর মুখে কোনো কথাই উচ্চারণ করলো না, বরং মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা। তারপর আপনি আর আপনার বোরিং জীবন দুটোর হাত থেকে রেহাই পাবো আমি আর আপা। অরু এখনও দাঁড়িয়ে আছে দেখে কৃতিক বলল, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো। অরু তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। অরু সত্যি কৃতিক গদগদ পায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে অরুর উদ্দেশ্যে বলে, টেক সাম রেস্ট, ইউ আর উইক। ভার্সিটি যেতে দেয়নি দেখে অরুর মেজাজ এমনিতেই সপ্তম আসমানে চলেছিল। কৃতিকের দরদি কথায় তাতে যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো। ও তেতিয়ে উঠে বলল, মোটেই আমি উঠ না, বুঝেছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগতে আসলে আপনাকেও দুহাতে তুলে গেটের বাইরে ফেলার ক্ষমতা আমি রাখি। কৃতিক পেছনে না তাকিয়ে চোখের ওপর সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল, সময় হলে সেই ক্ষমতা নিশ্চয়ই দেখব যান। কথাটা বলার সময় কৃতিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। সকালের পর থেকে অরুর জ্বরটা বেড়েছে দ্বিগুণ, অথচ পুরো বাড়িতে কেউ নেই। কি করে থাকবে? অরু ডাক্তারের আর্জেন্ট কলে সেই সকাল সকাল হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছে, এখনও ফেরার নাম নেই। আর কৃতিকের থাকা না থাকা অরুর জন্য সমান কথা, কারণ আর যাই হোক অরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেও কৃতিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়ই। সেই সকাল থেকে হলরুমের কাউচে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। শরীরের প্রচণ্ড দাবদাহে সারাদিনে কিছু খাওয়ার ইচ্ছেও হয়নি আর। কৃতিকের ভয়ে ভার্সিটি না গিয়ে একদিক থেকে ভালোই হয়েছে। ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তো মহা মুসিবত হতো। পাছে না আবার সেদিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মানসম্মানের 12টা বেজে যেত। জ্বর ওঠার মুহূর্তটা রোমাঞ্চকর, আপাতত সেই রোমাঞ্চকর সময়টাই পার করছে ওরও। গরম কমফোর্টারের মাঝে শুয়ে থাকতে থাকতে মাথায় কিলবিল করছে হাজারখানিক প্রশ্ন। কখনো অজান্তেই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের আঁকাবাঁকা মেঠো পথ, তো কখনো আরামপ্রিয় সংস্কৃতিমনা নানা বৈশিষ্ট্যের অধিকারী নিজ দেশের সরলমনা মানুষগুলোর কথা। বাঙালি সংস্কৃতি এসব ভাবতেই ওর মনে পড়ে যায় কাল পার্টিতেও ও একটা বাংলা গান বাজছিল। তারপর কৃতিকের মাঝে যেন অন্য কেউ হানা দিল, একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিষ্পাপ চোখ, যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল ওরও। আর তারপর ওর সাথে যে ভয়ঙ্কর আর বাজে কাহিনীটা ঘটল, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি ফারেনহাইট জ্বরে ঝলসে যাচ্ছে ওরও। জ্বরে পড়তে পড়তেই হঠাৎ বোধ হলো কালকে কৃতিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেই উচিত হয়নি ওর। হাজারো চিন্তার মাঝেই ওর বুক চিরে বেরিয়ে এলো একটা চাপা নিঃশ্বাস।
ঠিক তখনই কানে ভেসে আসা পাসওয়ার্ড টিপে মেইন ডোর খোলার পিক পিক আওয়াজ। কে এসেছে দেখার জন্য ওর কমফোর্টার মুড়ি দিয়েই উঠে বসলো। তৎক্ষণাৎ কৃতিকের নাম ধরে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো এলিসা। এলিসার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। রাগের তোপে এই মুহূর্তে নাকের ডগাটা তীর তীর কাঁপছে ওর। ওরও এলিসার অগ্নিমূর্তি দেখে খানিকটা ভরকালো, অতঃপর সাহস জগিয়ে শুধালো, কোনো সমস্যা আপু? এলিসা দোতলার করিডোর থেকে চোখ সরিয়ে উরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাট কাট আওয়াজে জিজ্ঞেস করলো, জেকে কোথায় উরু? সকালেই ভার্সিটিতে গেল, মিনমিনিয়ে জবাব দেয় উরু। উরুকে ভারী কমফোর্টার মুড়ি দিয়ে থাকতে দেখে এলিসা নিজের রাগী ভাব আড়াল করে নরম কণ্ঠে শুধায়, তুমি ঠিক আছো উরু? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, কিন্তু কেন? আমি তো তোমাকে সাথে সাথে রেখেছিলাম সারাটাক্ষণ। মাত্র কয়েক মুহূর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম, তাও অত্যাধিক প্রয়োজনের বশবর্তী হয়ে। এর মাঝে তুমি কি এমন দেখলে যে এভাবে জ্ঞান হারালে? বলো আমাকে। ওরু হাসার চেষ্টা করে বলল, আমি বদ্ধ কিংবা আটকানোর জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না আপু, দম বন্ধ হয়ে আসে। সে কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই। এলিসা সচকিত হয়ে বলল, কে আটকে রেখেছে তোমায়? এলিসার প্রশ্নে ওরুর মুখটা পাংশুটির রূপ ধারণ করলো। ও কেন যেন জবাব দিতে চাইল না। এলিসা আবারও ওরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে, তার আগে ওর ফোনে কল চলে আসাতে জিজ্ঞাসাবাদের পর্বের এখানে ইতি ঘটে। এলিসা ফোন কানে তুলে মেন ডোর দিয়ে বেরিয়ে যেতে যেতে ওরুর উদ্দেশ্যে বলল, আমি একটু তাড়াই আছি ওরু, নেক্সট টাইম এসে শুনব। এলিসা চলে যাওয়াতে ওরু যেন হাফ ছেড়ে বাঁচল। জ্বরের ঘুরে এটা ওটা এত প্রশ্নের মোটেই উত্তর দিতে ইচ্ছে হচ্ছিল না ওরুর। এলিসা চলে গিয়েছে, ভালোই হয়েছে। মুখে আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধানে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল ওরু। ঠিকঠাক হয়ে শুতে শুতে অস্ফুটন্তেই বলল, এলিসা আপু হঠাৎ কৃতিক ভাইয়ের খোঁজ করছে কেন? তাও বাড়ি বয়ে এসে? ফোন করলেই তো হয়। অদ্ভুত মানুষ। ভার্সিটির গেটে এসে দাঁড়াতেই সিকিউরিটি গার্ডটা এলিসার পথ আটকে দাঁড়ালো। অতঃপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় এক নাগারে বলল, সরি ম্যাম, আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশ অ্যালাউড না। এলিসার মাথা নিচু করে কথাটা শুনল। অতঃপর নিজের অ্যাথলেটিক 5 আঙ্গুল মুঠিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এক নাগারে 2-3টা পাঁচ বসিয়ে কটমটিয়ে বলল, কে আটকাবে আমায়? বল, কে আটকাবে? এলিসার শক্ত হাতের ঘুষিকে সিকিউরিটি লোকটা সেখানেই পড়ে রইল, আর এলিসা ঢুকে গেল ক্যাম্পাসের ভেতর। ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাকবুকে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে কৃতিক। গভীর মনোযোগ দিয়ে দেখার দরুন সুন্দর চোখ দুটো স্ক্রিনে আটকে আছে। সেই সাথে খানিক বাদে বাদে অজান্তেই দাঁত দিয়ে নিজের অধর কামড়ে ধরছে ও। ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্যটা এক পলক দেখলে যে কোনো মেয়ের মুখ থেকেই বেরোবে একটা বাক্য, হাউ ম্যানলি। তবে এলিসা তো কোনো সাধারণ মেয়ে নয়, বরং আস্ত একটা ডেঞ্জার। তাই ওর এসবে খেয়ালও কম। আর এই মুহূর্তে এলিসা নিজের মেলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়েও দিল। ও কৃতিকের কেবিনের দরজাটা সশব্দে খুলে জেকে বলে চেঁচিয়ে উঠল। কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়েই শান্ত স্বরে বলল, হোয়াটস রং চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ, ভুলে গেছিস? কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়েই শান্ত স্বরে বলল, হোয়াটস রং চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ, ভুলে গিয়েছিস? এলিসা ধাপ ধাপ পায়ে দুকদম এগিয়ে এসে বলল, তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস কৃতিক? কি করেছি? কৃতিকের দায়সারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিসার। তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল, তুই ক্যাথলিনের চুল কেন কেটে দিয়েছিস? তাও এমনভাবে কেটে দিয়েছিস মেয়েটা ন্যাড়া হওয়া ছাড়া কোনো উপায় নেই। এলিসার কথায় আপাতত কৃতিকের কোনো হেলদোল নেই। ও মন দিয়ে ম্যাকবুকে কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগারে। এলিসা এবার রাগে কৃতিকের ডেস্কের উপর সজোরে বাড়ি মেরে দাঁত খিচিয়ে বলল, পাগলামির একটা সীমা থাকে কৃতিক। তুই যখন যা করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই, হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ। তাই বলে এতটা জঘন্য কাজ? তুই কি আদৌ জানিস একটা মেয়ের কাছে তার চুল কতটা মূল্যবান? চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারেলি সুইসাইড করতে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারল কৃতিক। এক্স্যাক্টলি, আই ক্যান ইমাজিন, দ্যাটস ওয়াই আই ডিড ইট। কারণ ক্যাথলিনেরও বোঝা উচিত ছিল অন্য কারোর চুল আমার কাছে ঠিক কতটা মূল্যবান। মখমলের ন্যায় মসৃণ কণ্ঠস্বর
অথচ কথার পরতে পরতে তীব্র রাগের বহিঃপ্রকাশ। এলিসা বিরক্ত হয়ে বলল, তোর কথার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না আমার জেকে। প্লিজ এই হাইড অ্যান্ড সিক গেমটা এবার অফ কর। কৃত্তিক কপালে ভাঁজ ফেলে বলে, খুলেই তো বললাম, আমিই ক্যাথলিনের চুল কেটে দিয়েছি। কেন কেটেছিস? কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে চাচ্ছিল। থ্যাঙ্কস টু সায়র অ্যান্ড অর্ণব, ভুলটা করার আগেই ওরা ঘটনাস্থলে চলে আসে। ক্যাথলিন যে ভুল করার সাহস দেখিয়েছে তার জন্যই সির্ফ ছোট্ট একটু শাস্তি দিলাম। কৃত্তিকের ঘুরানো পেঁচানো কথার জট খুব বেশি খোলা হলো না এলিসার। তার আগেই কয়েকজন সিকিউরিটি গার্ড এসে কৃত্তিককে আর্জি জানিয়ে বলে, স্যার, উনি গেটের সিকিউরিটি গার্ডকে মেরে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছেন। কর্তৃপক্ষ থেকে ওনাকে ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার এসেছে। এলিসার চোখ ছোট ছোট করে কৃত্তিকের দিকে তাকিয়ে ইশারা করে বলল, কিরে বল, আমি তোর ফ্রেন্ড। কৃত্তিক ভ্রু কুচকে একবার এলিসার ইশারারত মুখের পানে চাইল, তারপর সিকিউরিটির পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, যা বলা হয়েছে তাই করুন, টেনে টেনে নিয়ে যান তো। সেই কখন থেকে সে কানের মাথা খাচ্ছে, পাগল মনে হয়। এলিসা কৃত্তিকের দিকে তেড়ে মেরে এসে বলল, জ্যাকের বাচ্চা, আমাকে তোর পাগল মনে হয়? তবে খুব বেশি কাছে আসার আগেই সিকিউরিটিরা সবাই মিলে ধরে ওকে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথার গেটের কাছে। কৃত্তিক থাই লাগানো জানালার সামনে দাঁড়িয়ে কফি পান করতে করতে সে দৃশ্য দেখেই ঠোঁট কামড়ে হাসছে। হাসতে হাসতেই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল। এতক্ষণের হাস্যোজ্জ্বল গৌরবর্ণ মুখটা ক্ষণিকের মাঝে কাঠিন্যতায় ছেয়ে গেল। মস্তিষ্কে ভেসে উঠল কাল সিসিটিভি ক্যামেরায় বন্দি অযাচিত মুহূর্তগুলো, সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা। কাল বল নাচের সময় অরুকে এতটা কাছে পেয়ে কৃত্তিক নিজের মধ্যে ছিল না, অজান্তেই আটকে গিয়েছিল অরুময় ভ্রমের গোলকধাঁধায়। সবসময়ের বাধ্য মস্তিষ্কটাও তাল হারিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বশে। তারপর অরু যখন ওভাবে দৌড়ে চলে গেল, তখনই সম্বিত ফিরে পায় কৃত্তিক। ফিরে আসা কঠিন বাস্তবতায় তবুও কোনো এক অযাচিত বিপদ থেকে অরুকে প্রোটেক্ট করতেই পিছু নিয়েছিল ওর। কিন্তু অরু স্টেজের পেছনে চলে গেলেও কৃত্তিকের আর যাওয়া হয়নি সেদিকে। তার আগেই ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে যায় এলিসা। নিয়ে যাওয়ার অবশ্য যথাযথ কারণ ছিল, তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কৃত্তিকে যেতে হয়েছিল এলিসার সাথে। ওদিকে অর্ণব আর সায়র এলিসাকে খুঁজতে খুঁজতেই ব্যাকস্টেজে এসেছিল, কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভীষণ এলিসাকে প্রোটেক্ট করা। কিন্তু আফসোসের বিষয়, এলিসা ওদের থেকে কৃত্তিককে বেশি ভরসা করে। সায়র আর অর্ণব যখন ব্যাকস্টেজের অন্ধকার করিডোর দিয়ে পা টিপে টিপে এগোচ্ছিল, তখনই পাশের রুম থেকে কারো গোগানের আওয়াজ শুনতে পেয়ে হাঁকচকিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা। রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিল না, ভেন্টিলেটরের থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবেই দেখছিল রুমে অগোছালো হয়ে পড়ে মৃদু আওয়াজে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব চোট পেয়েছে, কিন্তু কোথায় পেয়েছে ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতেই ওর মুখটা দেখে আটকে ওঠে সায়র। সায়রকে এভাবে শকড হতে দেখে অর্ণব শুধালো, কিরে আটকে উঠলি কেন? সায়র চোয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল, অর্ণব, এটা তো অরু, কৃত্তিকের স্টেপ সিস্টার। হ্যাঁ তাই তো দেখছি, কি হলো বলতো মেয়েটার? সায়র অর্ণবের কলার চেপে ধরে হিসিয়ে বলল, তাই তো দেখছি মানে? খবরদার এটা যাতে জেকের কান অবধি না পৌঁছায়, তাহলে তোর অ্যারেঞ্জ করা এই পার্টি লন্ডভন্ড করে দিতে ও এক সেকেন্ডও ভাববে না। এখন চল, তাড়াতাড়ি ওকে সারিয়ে তুলতে হবে। অর্ণব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে বলল, ওয়েট, তুই এত প্যানিক হচ্ছিস কেন? তাছাড়া ও স্টেপ সিস্টার হয় জেকের। সায়র ওকে মাঝপথেই থামিয়ে দিল। দেয়ালেরও কান আছে এমন ভঙ্গিমা করে বলল, তুই ভুল ভাবছিস অর্ণব, ওসব সিস্টার ফিস্টার কিছুই না। জেকে এই মেয়েটার প্রতি লিটারেলি অবসেসড। এই মেয়েটার জন্য ওর পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ও সবার সামনে এমন ভাব দেখায় যেন হি ডিডেন্ট ফাকিং কেয়ার, বাট অ্যাকচুয়ালি হি কেয়ার। নো, কেয়ার ইজ এ লেম ওয়ার্ড, এর থেকেও বেশি কিছু। অর্ণব সায়রের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, আজ বোধহয় তুই একটু বেশিই খেয়েছিস সায়র। কৃত্তিক হাঁটুর বয়সে একটা মেয়ের প্রতি অবসেসড, তাও যার সাথে কিনা সম্পর্কের দিক দিয়ে ওর দাকমড়ো সম্পর্ক, আর তুই এটা আমাকে বিশ্বাস করতে পারছিস? হা হা হা। একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট থেকে।
তবুও যদি তুই হতি তাহলে একটা কথা ছিল, কৃতিকের মতো পার্সোনালিটিতে কোনোরূপ কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের প্রতি অবসেসড। হা হা হা, ভেরি নাইস জোকস। অর্ণবের যুক্তির পিছনে সায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা তোকে বিশ্বাস করতে হবে না, অ্যাটলিস্ট আমার কথাটা রাখ। ব্যাপারটা কৃতিককে জানানো যাবে না, কোনোভাবেই না। কি জানানো যাবে না আমাকে সায়র? পেছনের দরজা থেকে কৃতিকের চমৎকার পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই সায়রের চোখ বেরিয়ে আসার উপক্রম। আড়ালে শুকনো ঢুক গিলে সায়র শুধাল, যে কে? তুই হঠাৎ এখানে? কৃতিক এগিয়ে আসতে আসতে জবাব দিল, একজনকে খুঁজছি। অর্ণব, শর্ত, কে পড়ে আছে ওখানে? এতক্ষণ সায়রের কথায় মজা নিলেও এখন কেন যেন অর্ণবেরও একটু একটু সন্দেহ হচ্ছে। তাই ও নিঃশব্দে সরে গেল। অর্ণব সরতেই অরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কৃতিকের। খানিকক্ষণ আগে একটু একটু কাতরালেও এখন পুরোপুরি নিস্তব্ধ অরু। মায়াবী কোমল গুলগাল মুখটায় ফ্যাকাশে ছাপ সুস্পষ্ট। কৃতিক টু শব্দ না করে চুপচাপ এগিয়ে আলগোছে গলে তুলে নিল অরুর তুলতুলে নরম অসার শরীরটাকে। অর্ণব, সায়র কেউই কৃতিকের নিস্তব্ধতা নিতে পারছে না। এজন্য ঝড়ের পূর্ব লক্ষণ। কে করেছে এটা? কৃতিকের আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিল, জানি না, হঠাৎ কারো গোগানের আওয়াজ পেয়ে ছুটে এলাম, আর এসে দেখলাম অরুকে। কৃতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রুষ্টকণ্ঠে অর্ণবকে আদেশ করার মতো করেই বলল, 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবি আমাকে, কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটা তখন 11টার ঘর ছুঁই ছুঁই। বাহিরে হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে। একের পর এক সোডিয়ামের নিয়ন আলো পেছনে ফেলে সামনে এগোচ্ছে কৃতিকের কালো রঙা মার্সিডিসটা। নিজের ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়। তাই হাইওয়ে রাস্তাতেও খুব অল্প স্পিডে ড্রাইভ করছে কৃতিক। কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজের অজান্তেই সেই স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণেই অরুর মলিন অবচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সে স্পিড কমিয়ে আনছে পুনরায়। এমনভাবেই মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। কিন্তু হঠাৎ করেই ফোনের ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃতিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিওস চেক করতে করতে বলল, হ্যালো, বল অর্ণব। অর্ণব ক্ষীণ আওয়াজে বলে, বলছি যে এই কাজটা করেছে তার সাথে কি করবি? কৃতিকের ফোনে ততক্ষণে আসল কালপিটের চেহারা ভেসে উঠেছে। তাকে তার কাজের পারিশ্রমিক দেব। চোয়াল শক্ত করে কথার জবাব দিয়ে কল কেটে ভিডিওতে মনোযোগ দিল কৃতিক, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালানো। ও প্রথমে অরুকে রেগে মেগে কিছু বলে, তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতেই অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু। অরু যখন পুরোপুরি অবচেতন, ঠিক তখনই এর থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কাঁচি এনে অরুর চুলগুলো মুঠিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখনই সায়র আর অর্ণব চলে আসে ওখানে। আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তূপ আকার কাপড় চোপড়ের আড়ালে। কৃতিক পুরো ভিডিওটা দেখে বিড়বিড়িয়ে বলল, তার মানে ক্যাথলিন এখনও পার্টিতে উপস্থিত। অতঃপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে কৃতিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রোটেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতিক। কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গেছে, তখন ও কফিহীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল, সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছ। আমার দুর্বলতায় হাত দিয়ে ফেলেছ, তাই ছোটোখাটো শাস্তি তো তোমার পেতেই হতো। কৃতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম।
এত কিছুর পরেও কৃত্তিকের মস্তিষ্কে একটা প্রশ্নই গেঁথে রয়, সব কিছু রেখে শুধুমাত্র অরুর চুলই কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন? এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের 14 নম্বর পর্ব। সঙ্গীন প্রণয়াসক্তি লিখেছেন সুরায়া রাফা। পর্ব সংখ্যা 15। দিনের অন্তিম প্রহর চলমান। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবেই। তাও সূক্ষ্ম সোনালি মিয়ে যাওয়া আলোর ছটা দেখে মনে হয় রাত নামেনি, এখনও সন্ধ্যাবেলাতেই আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পূর্ব আকাশে ঠিক তার বিপরীত, সেটাই ঘন কালো মেঘ গুড়গুড় করছে। এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভর সন্ধ্যাবেলা মেঘমোল্লার গুড়গুড়ানি আর ধমকা হাওয়া পেছনে ফেলেই বাসায় ফিরেছে কৃত্তিক। সাধারণত সপ্তাহে 3 দিন মাইক্রো ইকোনমিক্স এর উপর ক্লাস থাকে কৃত্তিকের। তাছাড়া বাকিটা সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং, নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃত্তিকের কাছে। মাঝে মধ্যেই মনে হয় এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারের জন্ম নেওয়া কৃত্তিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালেই। তবুও সে ছিল চিরাচরিত একা। এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সব কিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই। বুঝ হবার পর থেকে কোনোদিন কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃত্তিকের, হোক সেটা অন্যায় আবদার কিংবা ন্যায় আবদার। এই সোনায় মোড়ানো জীবনে কৃত্তিক আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন, যার দরুন ছোট থেকেই নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বেসর্বা বাদ দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটি সবখানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্ত মাংসের হৃদয়টা কবে যে পাথর রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃত্তিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র, তার উপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান কৃত্তিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা বাঘা ছাত্র নেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা সবাই সমীহ করে চলত নর্থ সাউথে পড়া অবাঙালির চেহারার কৃত্তিককে। পুরান ঢাকার অলিতে গলিতে যে কোনো চায়ের আড্ডা কিংবা মিছিল মিটিং কৃত্তিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মারামারি, কাটাকাটি, মিটিং মিছিল থেকে শুরু করে সব কিছুতে কৃত্তিকের এক ইশারায় সবাই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সে সময়ে পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বলে আওড়াত, জামশেদ জায়ানের বডিগার্ডের দরকার নেই, তার ছেলে একাই 100। একটা অপারগ, অনিশ্চিত, হৃদয় নিংড়ানো অধম্য কষ্টকে হঠাতে হৃদয়টাকে পাথর বানিয়ে নেতৃত্বের জয় জয়কারে তখনও ভালোই ছিল কৃত্তিক। উঠতে বসতে দলের লোকেদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু 8 বছর আগে হঠাৎ করে হৃদয়ে অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সব কিছু ছেড়ে দূরে এসে ধরাবাঁধাহীন কৃত্তিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকেই মানুষের ওপর কৃত্তিকের চরম বিরক্তি। তখন থেকেই ওর কাছে ভালোবাসা মানেই স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মানুষের উপস্থিতি কল্পনা বই কি, কিছুই না। প্রথম দিকে আমেরিকার দিনগুলো কৃত্তিকের জন্য ছিল ভয়ঙ্কর, কষ্টদায়ক আর বীভৎস। যে কৃত্তিক ডানে বামে পেছনে মানুষ ছাড়া একদম বাহিরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউসমেট কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরেই যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষবন্দি দুর্বিষহ জীবন কাটিয়েছে ও। এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উগ্রতার সীমা ছাড়িয়ে যেতে থাকে কৃত্তিক। হুট করে রেগে যাওয়া, যাকে তাকে একটুতেই আঘাত করে বসা, দিগ্ভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হাত কাটা, কি করেনি ও। কৃত্তিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে, তখনই অ্যাঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওরই মতো ছন্ন ছাড়া আরও 3 জন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। এক একজনের জীবন যেন এক একটা ট্র্যাজেডি।
এলিসা, অর্ণব আর সায়রি পরক্ষণে সাইকিয়াট্রিস্টের পরামর্শে একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃত্তিককে। ওই জন্যই তো কৃত্তিকের হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করে ওরা। আর সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতোই প্রত্যেক উইকেন্ডেতে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর ওরু, সে তো তখন খুব ছোট। কৃত্তিকের পুরুষালী হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃত্তিকের অরুর উপর আকাশসম রাগ, জিদ আর অভিমানের ছড়াছড়ি। 8 বছর পরে এসেও না ও অরুকে ভুলতে পেরেছে, আর না নিজের রাগটা অরুর উপর ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পর আবারও আটকা পড়েছে বহুদূরে ফেলে রাখা আসা সেই পুরনো মায়াডোরে। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃত্তিকের আসক্তিটা যে 1-2 দিনের নয়। তার ওপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। কৃত্তিক যখন মায়ায় পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু, গড়নবরণও তেমনই ছিল। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি তার। কি নেই? ভালোবাসাহীন একাকী হৃদয়ে কৃত্তিকের অদম্য বাসনা পূরণের জন্য সবকিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে কৃত্তিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃত্তিক তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না কোনো কালেই। তবুও হৃদয় মাঝারে কেন এই পাহাড়সম দূরত্ব? আপাতত নিজ মন গহীনে অযাচিত প্রশ্নের কোনো উত্তরই নেই কৃত্তিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভেতরের দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরের লক খুলে ঘরের দিকে পা বাড়ালো কৃত্তিক। পুরো হলরুম না, পুরো বাড়ি গুটগুটি অন্ধকার হয়ে আছে। তিমিরে ঢাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছুর অনুভূতি হতে ভ্রুকুঞ্চিত করে নেয় কৃত্তিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখজোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেওটে বিড়ালটা। বিড়াল এখানে, তাহলে অরু কই? তাছাড়া বিড়াল সব জায়গায় গেলেও গুণাক্ষরেও কৃত্তিকের সামনে আসে না। তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালের এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃত্তিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচবোর্ডের কাছে। অন্ধকারে কৃত্তিক নতুন হাঁটছে না, তাই সুইচবোর্ড পর্যন্ত যেতে মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পড়েনি ওর। একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজার দিকে চোখ রাখল কৃত্তিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিকে হাতড়িয়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্তিস্বরে কৃত্তিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দূরে যা বলছি, নয়তো তোকেও তোর মালিকের মতো চড়িয়ে গাল লাল করে দেব। কৃত্তিকের বাংলা ইংরেজি মেশানো ধমকেও কাজ হলো না। ডোরা আগের ন্যায়ই দাঁড়িয়ে আছে। সেই দেখে কৃত্তিক 2 কদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট, কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেব। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল। নিজে সারাদিন বেয়াদবি করে করে বেড়ালটাকেও বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকেই ধরে আছাড় মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে কৃত্তিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, কোথায় তোর বেয়াদব মালকিনটা? কতবার বলেছি আমার চোখের সামনে যাতে এই নেওটে বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরিটেটিং হয়। অরু, আয় অরু, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালটাকে ঘাড় ধরে বের করে দেবো আমি। অরু! ডোরা কাউচের সামনে গিয়ে মিউ মিউ করছে দেখে ক্ষিপ্ত কৃত্তিকের চোখ গেল সেদিকেই। দেখলো কাউচের উপর জুবুথুবু হয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। হাঁটু সমান লম্বা খোলা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। অরুকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ড ধড়াক করে উঠল কৃত্তিকের। এতক্ষণ ধরে মাথা চাড়া দিয়ে ওঠা মেজাজটা ধপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেল মস্তিষ্ক। ও 1 পা 2 পা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠল, অরু! অরু নিশ্চুপ। গলার মাঝে কাটার মতো তীক্ষ্ণ কিছু বিঁধছে মনে হচ্ছে। গলার স্বর বের হওয়ার জো নেই। কৃত্তিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকল অরুকে, অরু! এবার গলার স্বরটা আরও খানিকটা নরম শোনালো ওর। 1 বার 2 বার 3 বারের সময় ব্যস্ত হয়ে পড়ল কৃত্তিক। ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশ সব কিছুকে সাইডে সরিয়ে 2 হাতে আঁচলা করে ধরল অরুর জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা।
অতঃপর উদ্গ্রীব হয়ে ওর মুখমণ্ডল ঝাঁকিয়ে উঠে বলল, অরু, অরু, হার্টব্রিট, ক্যান ইউ হিয়ার মি? এই প্রথম মনে মনে নয়, বরং মুখ ফুটে অরুকে আদুরে নামে ডাকছিল কৃত্তিক। যদিও কৃত্তিকের আপাতত কোনো কিছুতেই খেয়াল নেই, ও তো সেরফ অরুকে জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় ঢুলু করে চোখ খোলে অরু। দেখি বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে, তীব্র জোরে কি যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। অরু চোখ খুলেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কৃত্তিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনাতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্ত দুটো নরম হাতের ছোঁয়া পেয়ে। জ্বরের ঘুরেই দু হাতে কৃত্তিকের গলা জড়িয়ে ধরেছে অরু। কৃত্তিক সে অবস্থাতেই স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতেই ভুলে গিয়েছে ও। এবার পাশ ঘুরে শুয়ে নিজের হাত দুটো আরও শক্ত করে নিল অরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পড়ল কৃত্তিক। অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃত্তিক। অরু জ্বরে পড়ছে। এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তাধারাগুলো এক ধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘরে থাকা অরুকে শুধালো, অরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট সুরে কিছু একটা বিড়বিড়ালো অরু। কৃত্তিকের কান অবধি তা পৌঁছয়নি। তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলিকে এক প্রকার ছুঁড়ে ফেলে কাউচের উপর উঠে বসে। কমফোর্টার সহই আলগোছে অরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃত্তিক। কমফোর্টার আর কৃত্তিকের শরীরের ওমে মুহূর্তে মুখের বিড়বিড়ানি বন্ধ হলো অরুর। মনে হয় শীত কমেছে। কৃত্তিক অরুর মুখের পানে তাকিয়ে বলে, এমন কেন করিস অরু? আমাকে কি একটু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, অনুকে কি কল দেওয়া যেত না? এত বেখেয়ালি কেন তুই? তুই এমন করলে আমার অগোছালো জীবনটা কে গোছাবে বল? অরুর কাছ থেকে জবাব আসে না, আসার কথাও না। অরু তো এখন নিজের মাঝেই নেই। কৃত্তিক একটু থেমে আবার বলে, এখন তুই জ্বরের ঘরে আছিস, কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি। কৃত্তিক কয়েক সেকেন্ড চুপচাপ রইল, তারপর বলল, কিছু না, তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকেও তোর বুঝিয়ে নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি, সেই সাথে ওই দূর্ত নিখিলকেও পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর ওরুকে কোলে তুলে রুমে শুইয়ে দিয়ে আবারও নিচে নামে কৃত্তিক। ফর্মাল শার্টের উপরেই অ্যাপ্রন পরে পুরো রুম ঘুচিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পুরিচ বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথার জলপট্টিটা উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু পুরিচ দিতে দিতে কৃত্তিক আহত সুরে বলে, আমি খুব খারাপ তাই না? সবসময় কষ্ট দিই তোকে, কথা রাখাতে হৃদয়টা বিষিয়ে দিই। কি করব বল, তোর জন্যই আমি এমন। ক্যাফের সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তার ওপর সেই সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে ওরও শরীরটা ভালো নেই, তাই দুশ্চিন্তামুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃত্তিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয়, কলটা কেউ তুলল না। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়েই এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমন অপেক্ষা না করে ছাতা মাথায় বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচ ঢালা রাস্তা গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে ঢালু জমিনে। কুর্তি আর স্কিনি ড্যানিম পরিহিতা অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে, ঠিক ছোটবেলার মতো। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরও একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময়ে বিহ্বলিত হয়ে অনু ছাতা তুলতেই দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলে, আপনি সবসময় রাতের বেলায় উদয় হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে শুধালো, কি বললেন? প্রত্যয় এবার নিজের হাতটা উঁচিয়ে বলে, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম, নিজের কাজ জ্যাকে ভাইয়ের কাজ দুটো একসাথে সামলাতে হয়। আপনি কৃত্তিক ভাইয়াকে ভাই ডাকেন কেন? প্রত্যয় জবাব দেয়, সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিডিতে। অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো। ততক্ষণে উল্টে প্রশ্ন ছুড়ল প্রত্যয়, আপনার মা তো কোম্পানির চেয়ারম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর কৃত্তিক ভাইয়ের সম্পর্কে জটিলতা তো জানেনি। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করছে সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবে কোনো অধিকার নেই, তাই নিজের আর ওর হাত খরচ মেটানোর জন্য যেটুকু প্রয়োজন সেটার ব্যবস্থাই করা আর কি।
অনুর আত্মসম্মান প্রগাঢ়, নিতান্তই ঠেকায় পড়ে মাকে নিয়ে এত দূরে এসেছে। অনুর কথার টোনে তা স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়ের, তাই ও এসব ফাইন্যান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো, আপনার মা এখন কেমন আছেন? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয়ে ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে ছোড়া তরতাজা তীরের ফলা। অনু হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বলল, প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে? প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কুরবান। প্রত্যয়ের সাথে সাথে অন্য নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারে এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়ের শক্তি উপন্যাসের পর্ব সংখ্যা 15। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।